জামায়াতে ইসলামী এবং বিএনপি তাদের মাঝে কিন্তু প্রকাশ্যে এক ধরনের বিরোধ দেখা দিয়েছে। এবং বিএনপি তারা দেশে একটি দ্রুত নির্বাচন দেখতে চাচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী তারা অন্তর্বর্তী সরকারকে আরো সময় দিতে চাচ্ছে। এবং এই যে রাজনীতির যে একটা নতুন মেরুকরণ আমরা দেখতে পাচ্ছি, যেখানে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল তাদের কোনো অস্তিত্বই এখন নেই। এবং কার্যত এখন বিএনপি এবং জামায়াতে ইসলামী তারাই এই রাজনৈতিক ফিল্ডটা এটা তারা অবস্থান করছে এবং তাদের কথাবার্তার মধ্য দিয়ে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি কোথায় যায় সেগুলো নির্ধারিত হবে। তো এখন এরই মাঝে এই যে জামায়াত এবং বিএনপি তাদের যে একটা পরস্পর বিরোধী অবস্থান বা বক্তব্য বা একটা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি তাদের বক্তব্যের মাধ্যমে যে হচ্ছে, আপনি এটাকে কিভাবে দেখছেন বা আপনি কি মনে করেন কিনা যে একটি সুস্থ গণতান্ত্রিক ধারায় এ ধরনের মতবিরোধ থাকাটা অতি স্বাভাবিক? আপনি কি মনে করেন? বাংলাদেশের কর্পোরেট যেই কর্পোরেট বডি যেটা আছে যেটাকে আমরা গভর্নিং বডি বলতে পারি, এটাকে রিস্ট্রাকচার করতে গেলে সংবিধানকে আবার সম্পূর্ণরূপে অ্যাবলিশ করে রিভিউ করে কমপ্লিটলি ডিফারেন্ট আদলে যদি একটা সংবিধান তৈরি করি, যেখানে দায়িত্ববোধ নিয়ে কমিশন তৈরি করে প্রত্যেকটা সাবজেক্টে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, পুলিশকে ঢেলে সাজাতে হবে, বাংলাদেশ রাইফেলসকে ঢেলে সাজাতে হবে, সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজাতে হবে, নির্বাচন পদ্ধতি ঢেলে সাজাতে হবে, নির্বাচনকালীন সময়ে সরকার পদ্ধতি কি হবে এটাকে ঢেলে সাজাতে হবে, বাংলাদেশ প্রেসিডেন্সিয়াল ফর্মে থাকবে না সংসদীয় পদে যাবে এটাকে সিদ্ধান্ত নিতে হবে, তারপরে বাংলাদেশের ভোটার লিস্টকে আবার আপডেট করতে হবে, বাংলাদেশের আইডি কে আবার ভেরিফাই করতে হবে, রিভেরিফাই করতে হবে, করার পরে তারপরে নির্বাচনের ব্যবস্থা করা যাবে। এখন আমি যে কাজের কথাগুলো বললাম, বাংলাদেশি ভাই বোনেরা, বাংলাদেশে যদি জুডিশিয়াল রিফর্ম, পুলিশ রিফর্ম, নির্বাচন পদ্ধতি রিফর্ম, ভোটার লিস্ট আপডেট, আপনাদের মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা মনে আছে? তারা নির্বাচনের কথা বলে ভোটার আইডির তৈরির ক্ষেত্রে ওটাকে কি বলে, নির্বাচন পদ্ধতিটাকে তৈরি, ভোটার আইডি আপডেট, সবার ছবি সহ নির্বাচন পদ্ধতির এক্সিকিউশন, এ সম্পর্কে বলেছিলেন আমাদের 9 মাস থেকে 1 বছর 2 বছর সময় লেগে যাবে, এবং তারা সময় নিয়েছিল। কিন্তু এখন হঠাৎ করে দেখা গেল বিপ্লবের পরে অনিচ্ছা সত্ত্বেও ডক্টর ইউনূস দেশের প্রতি দরদ দেখায়া, দেশপ্রেম দেখায়া উনি যখন দায়িত্ব নিলেন, তখন বাস্তবতা সবকিছু ভুলে গিয়ে বিএনপি যে কোনো মূল্যে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দেওয়ার কথা বলছে। বাংলাদেশ জামাত ইসলামী তারা প্রথমে যেটা বলেছিল যে 3 মাস সময় দিবে, এখন শুনছি তারা আবার বলছে 6 মাস সময় দিতে। কিন্তু জামায়াতে ইসলাম কিন্তু কোনো দিনক্ষণ ঠিক করে দেয়নি। তারা বলেছে যতদিন সময় লাগে তারা সংস্কার করে তারপরে একটা নির্বাচন হোক। অর্থাৎ জামাতের অত তাড়াহুড়া আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বিএনপির মধ্যে একটা তাড়াহুড়া দেখা যাচ্ছে। তো এটা আপনি কিভাবে দেখছেন? ওকে, তো আপনার এই কথাটাকে আমি 3 মাস এবং 6 মাসের কথা না, সাকিব, লজিক্যালি বিষয়টা রাগ হওয়ারও কথা না, গালিগালাজ করারও কথা না। কথা কোন জায়গায় জানেন? গত 16 বছরে হাসিনা শেখকে সরানোর জন্য, ইন্ডিয়ান তাবেদারি ঠেকানোর জন্য, ইন্ডিয়ান আগ্রাসন ঠেকানোর জন্য বিএনপি তো আন্দোলনের নামে, এটা তো বাংলাদেশে রীতিমতো একটা জোক হয়ে গেছিল, ঈদের পরে আন্দোলন হবে, রোজার পরে আন্দোলন হবে, এই জোক তো বাংলাদেশে হয়েছিল, হয় নাই সাকিব? ওই জোক কি আমি আর আপনি তৈরি করেছি? ওইটা তো ছিল ওই সময় জোক। আর এখনকার জোক এই যে দেখেন, যে আমাদের দর্শক লিখেছে যে এখন যে জোকটা হচ্ছে যে বিএনপি আজকেও মারামারি করছে 2 গ্রুপের মধ্যে একটা দখল নিয়ে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানে তারা যাচ্ছে, যেগুলো তাকে আওয়ামী লীগের লোকরা চাঁদাবাজি করতো, দখল করতো, এখন সেগুলো বিএনপির গ্রুপরা দখল করছে। তাদের গ্রুপের মধ্যে আমার মারামারি লাগছে। এখন নিয়ে সংবাদের শিরোনাম হচ্ছে। তো তখন একটা জোক ছিল ঈদের পরে আন্দোলন, এখনো আরেকটা জোক যে এই দখল, কে কোনটা দখল করতে পারে। এটা মানে আমরা একটা নতুন দিনের বাংলাদেশের প্রত্যাশা করছি, এগুলি তো সেই প্রত্যাশার পিছনে ছুরি মারা হচ্ছে। ছুরি মারা। এখন বিএনপি ভারতীয় তাবেদারকে সরানোর জন্য আন্দোলন, সঠিকভাবে একটা আন্দোলন গড়ে তুলতে পারে না। তাদের চেয়ারম্যান তাকে মুক্ত করার জন্য সঠিক একটা আন্দোলন তারা তৈরি করতে পারে না। তারা আন্দোলনে যাওয়ার জন্য লোকজনকে
জড়ো করে তাদেরকে কোনো দিক নির্দেশনা দিতে পারে না। আজকে তারা যখন বলছে যে তাদেরকে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে, 6 মাসের মধ্যে নির্বাচন দিতে, মানুষকে প্র্যাকটিক্যাল হতে হয়, ইমপ্র্যাকটিক্যাল না। আমি একা একা চিন্তা করি, যেই দলের নেতাদের সাথে কর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়, প্রথম শ্রেণীর নেতাদের সাথে দ্বিতীয় শ্রেণীর নেতাদের কোনো যোগাযোগ থাকে না, দ্বিতীয় শ্রেণীর নেতাদের সাথে তৃতীয় শ্রেণীর নেতাদের কোনো যোগাযোগ থাকে না, প্রথম শ্রেণীর নেতারা দ্বিতীয় শ্রেণীর নেতাদেরকে গ্রেফতার করিয়ে দিয়েছে হাসিনা পুলিশ দিয়ে, প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর নেতারা কর্মীদেরকে গ্রেফতার করিয়ে দিয়েছে তাদের স্বার্থে। সেই দলের নেতারা হাসিনা শেখ পতনের জন্য কিছুই করতে পারে নাই, কিন্তু এখন গ্রুপে গ্রুপে চাঁদাবাজির জন্য, ঠিকাদারের জন্য কুত্তার মতো তারা কামড়াকামড়ি শুরু করে দিয়েছে। আর একটা মজার তথ্য জাকব ভাই, গতকালকে তারা, আপনি দেখেছেন তো, এস আলম গ্রুপের 10টি বিলাসবহুল গাড়ি, প্রাডো গাড়ি, বিভিন্ন গাড়ি তারা কিন্তু তাদের দখলে নিয়েছে। তো দখলে নেওয়ার পরে আবার তাদেরই একজন নেতা, আমি নামটা না হয় প্রকাশ নাই করলাম, সে অতি এক্সাইটেড হয়ে টিটো ভাইকে ফোন করেছিল। টিটো ভাইকে বলেছে, টিটো ভাই আপনার জন্য একটা প্রাডো গাড়ি রেখেছি, আপনি সেটা ব্যবহার করবেন। তো এই হচ্ছে একটা অবস্থা যে কে যা যা আছে। আরো একটা কথা আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে তারা, আমি একা একা চিন্তা করি সাকিব, আপনি ইনভেস্টিগেটিভ জার্নালিজমে আপনি মাঝে মাঝে বেশ কিছু তথ্যকে দিয়ে সামনে এগিয়ে দেন। এখন আপনাকে যদি কখনো আমেরিকান ভিত্তিক কোনো নিউজ অর্গানাইজেশন বলে যে উই আর ইমপ্রেসড বাই ইয়োর অ্যাক্ট, আপনাকে আমরা ইনভেস্টিগেশন জার্নালিজে তোমারে আমরা এই অ্যাসাইনমেন্ট দিলাম, এটা লজিক্যাল হবে, কারণ এটার উপরে আপনার অভিজ্ঞতা আছে। কিন্তু পাশাপাশি যদি বাংলাদেশের শ্যামল দপ্তরে এসা কয় তুমি একটা ইনভেস্টিগেটিং জার্নালিজম করো, আমি একটু অবাক হব, কারণ শ্যামল দপ্তর জীবনে পা চাটা ছাড়া আমি আর কোনো কিছু দেখি না। এই সুভাষ সিংহ রায়ের মতো একটা ছাগল, তাকে কোনো অবস্থাতে আপনার দায়িত্ব তাকে দেয়া যাবে না, আমি মনে করি না। এখন এই কথাটাকে কেন টানলাম, গত 16 বছরে মির্জা ফখরুল, আপনাকে আমি একটু সাকিব, আপনি যদি মনে কিছু না করেন, আপনাকে আমি এই কথাটা জিজ্ঞাসা করব, গত 16 বছরে মির্জা ফখরুল রাজনৈতিকভাবে বিএনপির জন্য একটা প্র্যাগমেটিক সিদ্ধান্ত নিয়েছে যা জনগণকে একত্র করেছে, এমন একটা সিদ্ধান্তের কথা কি আপনার কাছ থেকে আমি জানতে পারি? একটা সিদ্ধান্ত, গিভ মি ওয়ান। দর্শকবৃন্দ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার কোনো শত্রু না। ব্যাপারটা হচ্ছে কি, দেশের চরম ক্রান্তি লগ্নে তার মতো একজন ভদ্র, একজন সজ্জন ব্যক্তি, ওইটাই কিন্তু তার একটা বড় একটা মানে নেগেটিভ পয়েন্ট ছিল, যেখানে ওবায়দুল কাদেরের মতো একটা অসভ্য ইতর প্রকৃতির লোককে তার কাউন্টার পার্ট বানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। সেখানে তার মতো একটা মার্জিত, শিক্ষিত, ভদ্র একজন মানুষ, অতি নরম, অতি বিনয়ী মানুষ দিয়ে কি আপনি একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন? ওখানে আমাদের দরকার ছিল একটা অসভ্য ইতর প্রকৃতির লোক, যে ওবায়দুল কাদেরের মতো ভাষায় কথা বলতে পারবে। শুধু তাই না, পারেন নাই, ওইটাই তার ব্যর্থতা। সাকিব, আপনাকে আমি একটা কথা বলি, আমি ডিফারেন্ট ওয়েতে দেখি। আপনি যেভাবে দেখেছেন অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু আমি ডিফারেন্ট ওয়েতে দেখি। আপনাকে আমি একটা কথা বলি, আমেরিকার ভারমন্টে একজন সিনেটর ছিল, ভদ্রলোকের নাম ছিল স্টর্ম থারমন্ট, এবং এই লোকটা ছিল স্লেভারির পক্ষে একজন লোক। সে কালোদের নিগ্রো বানায় রাখবে, সারা জীবন তাদের দাস বানায় রাখবে, প্রপোনেন্ট অফ স্লেভারি, অপোনেন্ট না। এখন আমি একজন সাংবাদিকের কথা বলি, সে ওয়াশিংটন পোস্টে অপ্যাড পেজে লেখে, ভদ্রলোকের নাম ইজে ডিয়ন। ইজে ডিয়ন কি করলো জানেন? উনি স্ট্রম থারমন্ডের অফিসে ফোন করে বলেন, আই উড লাইক টু ইন্টারভিউ দ্য সিনেটর। সবাই অবাক হয়ে দেখছে, যেই লোক কালোদের আদৌ পছন্দ করে না, পাশাপাশি বসতে পছন্দ করে না, ইজে ডিয়নের মতো লোককে সে কিভাবে হ্যান্ডেল করবে দিবে? এখন স্ট্রম থারমন্ড অত্যন্ত শিক্ষিত, মার্জিত, কিন্তু সেও বেফাস কথাবার্তা বলতো, বেফাস যাতা বইলা ফেলাইতো। ওবায়দুল কাদের অত নিম্ন প্রকৃতির না বলতো।
এখন আপনি মনে মনে কল্পনা করে নেন, স্ট্রং থার্মন্ড হয়েছে ওবায়দুল কাদের আর ইজে ডিয়ন হয়েছে মির্জা ফখরুল। তো ইজে ডিয়ন ইন্টারভিউ করতে আইসা স্ট্রং থার্মন্ডের দিকে ঘুরে সরাসরি বলছে যে, সেনেটর, are you in politics or are you the leader of some killer who are killing black people? ঠান্ডা মাথায় বলছে, তুমি কি রাজনীতি করতেছো না সাদারা যে কালোদের মারতেছে ওই গ্রুপটার নেতৃত্ব দিতেছো? আপনি আমাকে একটা কথা বলেন, মির্জা ফখরুল কি কখনো ওবায়দুল কাদেরকে বলেছে যে আপনি একটা দলের মহাসচিব, আপনি যেভাবে কথা বলেন এটা তো রাজনৈতিক সংলাপ না? এগুলো তো রাস্তাঘাটের কুলি মজুররাও আপনার ভাষায় কথা বলে নাই। আপনি তো লেখাপড়া জানেন না। মির্জা ফখরুল এ ধরনের প্র্যাগম্যাটিক ভাবে ভদ্রলোক হিসাবে শিক্ষায় শিক্ষিত হয়ে উনি কি এ ধরনের কথাবার্তা কখনো বলেছে? উনি হাসিনার প্রশংসা করতে ভুলে নাই। উনি হাসিনাকে অত্যন্ত সফল রাষ্ট্রনায়ক ব্যাখ্যা দিয়েছে। শুধু তাই না, কথায় কথায় উনি মুজিবের ভক্ত আমিও হয়েছি, কারণ 1971 সালে স্বাধীনতা লগ্নে মুজিবের রাজনৈতিক ভূমিকা নিয়ে আমাদের বিতর্ক থাকতে পারে, কিন্তু ওই লোকটা তো ওই সময় 7.5 কোটি মানুষের রাজনৈতিক নেতা হিসেবে নেতৃত্ব তো দিয়েছিল। এটা তো আপনি সবাই আমরা রিকগনাইজ করি। কিন্তু মির্জা ফখরুল বাংলাদেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ যখন অন্ধকারে হারিয়ে যাচ্ছিল, বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছিল, গত 16 বছরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঠিক কোন সিদ্ধান্ত নিয়ে ভালো কোন কার্যক্রম এবং কার্যক্রমের নেতৃত্ব উনি দিতে পারে না এবং বলে নাই। এখন উনি একটা পর্যায়ে বলেছে ইলেকশনের আগে, জানুয়ারি 7 ইলেকশনের আগে কোন একটা সময়, যেখানে ঐক্যের রাজনীতি দরকার, যেখানে এফেক্টিভ রাজনীতির দরকার দেশকে রক্ষার জন্য, ভারতীয় আগ্রাসন থেকে আমাদেরকে রক্ষা করার জন্য, ওই সময় উনি বলে বসলেন, আমি জামাতের রাজনীতি পছন্দ করি না। এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজ যেটা ছিল যে জামাতকে ব্যান করা হোক, বাংলাদেশের জামাত দরকার নাই। ওয়ারাস উনি পৃথিবীব্যাপী দেউলিয়া হয়ে যাওয়া বামপন্থীদেরকে নিয়ে উনি রাজনীতি করতে চাইলেন, যাদের পিছনে লোকজনের কোনো সংখ্যা নাই, যাদের পিছনে কোনো জনসমর্থন নাই, উনি তাদেরকে নিয়ে রাজনীতি করতে গেলেন। এবং ওনার সাথে কারা জয়েন করলো? বেশ কিছু বিএনপির লোকজন, ন্যাপের লোকজন, নাম না জানা হরিলুটের বাতাসাটা কিছু রাজনৈতিক দল আছে, তারা তার সাথে যোগ দিল, বলল জামাতের সাথে কোনো রাজনীতি না, জামাতের সাথে আমরা রাজনীতি করব না। অর্থাৎ জামাত একটা সুট পার্টি। দর্শক বিন্দু, আপনাদেরকে আমি একটা কথা বলি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটা 83-84 সালে বা 85 সালে কংগ্রেস, ইন্দিরা কংগ্রেস ভারতের ক্ষমতায়। ওই সময় বিজেপির আসন সংখ্যা ছিল কত জানেন? অবাক হয়ে যাবেন, 20-এর নিচে, 15-16টা আসন ছিল। চেক করে দেখেন, বিজেপি কোনোদিন গভর্নমেন্ট ফর্ম করবে এটা কেউ চিন্তাও করে নাই। ওই সময় দলের নেতৃত্বে কে ছিল? এল.কে. আদবানি, অটল বিহারী বাজপেয়ী আদবানির পিছনে ছিলেন। তখন তারা হিন্দু কমিউনাল পার্টিকে প্রমোট করতে গেলেন। কারণ কি জানেন? তারা একতাবদ্ধ হয়ে ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য স্টেপ নিলেন। ভারতের জনগোষ্ঠীকে আমরা যত শিক্ষিত, হ্যাঁ আমরা বলি তারা শিক্ষিত, কিন্তু সচেতনতার ক্ষেত্রে তারা বাংলাদেশিদের চেয়েও পিছিয়ে। কারণ এখনো তারা রাস্তাঘাটে, রেল লাইনের উপরে পায়খানা করে। তাদের দেশের প্রতি সচেতনতা, সমাজের প্রতি সচেতনতা, এসব ক্ষেত্রে তারা বাংলাদেশিদের চেয়ে অনেক পিছনে। যার জন্য ওই দেশটায় পৃথিবীর সব দেশের চেয়ে ধর্ষণের সংখ্যা ভারতে বেশি।
এবং পৃথিবীর ভিতরে ইন্ডিয়া একমাত্র দেশ যেখানে ধর্ষণের 100টা ধর্ষণ হলে তার বিচার হয় একটা 99 সেন্টস পেয়ে যায়। এখন আপনি যদি বিজেপি হিন্দুদের ডক্ট্রিনে তৈরি বিজেপিকে কম্পেয়ার করেন বাংলাদেশের জামাত ইসলামের সাথে, অথবা ব্রিটিশ শাসনামলের সময় ভারতে যে জামাত ইসলামী ছিল আন্ডার দ্য লিডারশিপ অফ সৈয়দানা আবুল আলা মওদুদি, ওখানেও যদি তাকান, আদর্শিকভাবে দেখতে গেলে বিজেপির কোনো খানাই ছিল না জামাত ইসলামের সামনে। জামাত ইসলামের শিক্ষা, দূরদর্শিতা, দেশপ্রেম, ইমানের প্রতি তাদের ওয়াদা, স্ট্রং একটা দল। সেখানে মির্জা ফখরুলের মতো লোকজন বাংলাদেশে সরাসরি বলে জামাতটা ওদের রাজনীতি আমি পছন্দ করি না। উনি পছন্দ করে কার রাজনীতি জানেন? উনি পছন্দ করে সিরাজুল আলম খানের রাজনীতি। উনি কার রাজনীতি পছন্দ করেন জানেন? উনি পছন্দ করেন মনি সিং এর রাজনীতি। আপনি বামপন্থী রাজনীতির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, তাদের রাজনীতি। পৃথিবীতে এই মুহূর্তে বামপন্থী রাজনীতি হলো দেউলিয়া। যারা বামপন্থী আছে পৃথিবীব্যাপী, দর্শকবৃন্দ আমি আপনাদেরকে স্টাডি করার জন্য অনুরোধ করব, চায়নায় যে বামপন্থী দল এখন কমিউনিস্টরা যারা রাজনীতিতে আছে, তারা তাদের ভাইটাল পয়েন্টগুলোকে পুলো থেকে সরে এসে, আইসোলেশন থেকে সরে এসে তারা ওপেন মার্কেট ইকোনমিতে এমন ভাবে স্ট্রাকচার করে ক্ষমতায় টিকে আছে এবং দেশটাকে এগিয়ে নিয়ে গেছে যেখানে এখন আর বাম বলতে কোনো কথা নাই। স্রেফ একটা কথা আছে, ক্ষমতাসীনরা ক্ষমতাটাকে ধরে রেখেছে, কিন্তু তাদের যত নীতিমালা ফ্রি মার্কেট ও ইকোনমি, ওপেন মার্কেট, জনগণকে স্বাধীনতা দিয়ে দিয়েছে, তাদেরকে ব্যবসা করতে সুযোগ দিয়েছে, সবকিছু স্ট্রাকচার এইভাবে করেছে। আর বাংলাদেশে বামপন্থী রাজনীতি যারা এখনো বলে আমরা বামপন্থী রাজনীতি, তারা হচ্ছে আমাদের পরিবারের বোঝা, সমাজের বোঝা, উপজেলার বোঝা, জেলার বোঝা, বিভাগের বোঝা, দেশের বোঝা, এই লোকগুলো। এবং মির্জা ফখরুলের মতো লোকজন তাদের একজন। সাকিব একটা কথা বলেছে, আমার দ্বিমত পোষণ করার কথা, কিন্তু করি নাই। কেন করি নাই? মির্জা ফখরুল একজন শিক্ষিত, মার্জিত, লেখাপড়া জানা মানুষ।